ওয়ান। পাইলটের কথা ভাবলে কি কখনো তোমাদের গুজবাম্পস হতো? কখনো কি ভেবে দেখেছো বাংলার আকাশে জেট ফাইটার নিয়ে দাপিয়ে বেড়াবে? ওয়েল, তোমার এই স্বপ্ন পূরণ করার সুযোগ এখনই। আমি আছি তোমাদের সাথে, এক্স অফিসার ক্যাডেট সামি, বাংলাদেশ এয়ারফোর্স। তোমাদের এয়ারফোর্স রিলেটেড যত ইনফরমেশন এবং যত আইডিয়াস দরকার আজকে আমি তোমাদের প্রোভাইড করব। সো, আর ইউ ড্রিমিং অফ জয়নিং এয়ারফোর্স? ওয়েল, ইউ ক্যান। সো লেটস স্টার্ট উইথ আওয়ার সেশন। তো আমার পরিচয়টা আরেকবার বলি। আমি হচ্ছে ফ্রম নাম্বার 88 বাফা কোর্স। আমি হচ্ছে জিডিপি ব্রাঞ্চে ছিলাম। তো এক বছর ট্রেনিং করার পর বর্তমানে হচ্ছে আমি এখন এমআইএসটিতে আছি, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। সো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ এয়ারফোর্স? সো তোমরা যারা ছোটোবেলা থেকেই নিজের মধ্যেই স্বপ্ন নিয়ে বড় হচ্ছে যে তারা একটা সময় এসে পাইলট হবা, বা যারা হচ্ছে সবসময় নিজেকে একটা ডিফেন্সের জবে বা একটা সময় নিজেকে একটা বাংলাদেশ আর্ম ফোর্সেসে ইনভলভ হতে চেয়েছো, বা নিজেকে চেয়েছো যে একজন চৌকস অফিসার হিসেবে নিজেকে দেখতে চাচ্ছ, তাদের জন্যই হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স। এর মাধ্যমে তুমি হচ্ছে তোমার পাইলট হওয়ার স্বপ্ন বলো, এছাড়াও বাকি যেসব বিষয় ইনফরমেশনগুলো এটা আমি তোমাদেরকে নেক্সট স্লাইডগুলোতে প্রোভাইড করবো। সো, is it joining Air Force worth it? Yes, it is. Because বাংলাদেশ ইন অল দ্য আর্ম ফোর্সেস, বাংলাদেশ এয়ারফোর্স হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স বা এই ডিফেন্সের জব হচ্ছে এমন একটি জব যেখানে হচ্ছে তুমি খুবই অল্প সময়ের মধ্যে নিজেকে ইস্টাবলিশ করতে পারবে, এবং এই 3 বছরের ট্রেনিং শেষে তুমি হচ্ছে নিজেকে বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে দেখতে পারবে। প্লাস অ্যাট দ্য সেম টাইম তোমার হচ্ছে এই ট্রেনিং রিলেটেড যত হচ্ছে তোমার ট্রেনিং রিলেটেড যত বিষয় এবং তোমার থাকা খাওয়া থেকে শুরু করে তোমার এভরি সিঙ্গেল থিং, গভর্নমেন্ট উইল বিয়ার দ্য কস্ট অফ ইট। দ্যাটস ওয়াই ইন দিস কেস তুমি হচ্ছে সম্পূর্ণভাবে একটি সরকারি ফান্ডে হচ্ছে তুমি নিজেকে একজন উইদিন 3 ইয়ার্স তুমি নিজেকে একজন বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস জব হোল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সো সো আমরা যদি এখন এয়ারফোর্সের বেসিক জিনিস সম্পর্কে জানতে চাই, যেহেতু তোমরা এয়ারফোর্সে জয়েন করতে চাচ্ছ, কাজে অবশ্যই তোমাদের এয়ারফোর্সের যে ব্রাঞ্চ সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকা দরকার। সো ফার্স্ট অফ অল, এয়ারফোর্সের টোটাল ফর লং কোর্স টোটাল 6টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে জিডিপি অর্থাৎ জেনারেল ডিউটিস পাইলট, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে এটিসি, এডিডিডাব্লিউসি, অ্যান্ড হচ্ছে লজিস্টিক্স, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন। এই টোটাল 6টি ব্রাঞ্চে তুমি এইচএসসি থেকে হচ্ছে তোমার পড়াশোনা কমপ্লিট করার পর তুমি হচ্ছে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সো ফার্স্টে যে ব্রাঞ্চটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে জিডিবি ব্রাঞ্চ। জিডিবি মানে হচ্ছে জিডিপি হচ্ছে শর্ট ফর্মটা, যেটাকে আমরা হচ্ছে বলি জিডিপি মানে হচ্ছে জেনারেল ডিউটিস পাইলট। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো, যারা হচ্ছে এয়ারফোর্সে পাইলট হিসেবে জয়েন করে বা তারা হচ্ছে 3 বছরের ট্রেনিং শেষে এয়ারফোর্সে বিভিন্ন জেট ফাইটার বলো বা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বলো বা হেলিকপ্টার বলো, যারা পাইলট হিসেবে জয়েন করে তারা হচ্ছে মেনলি ফার্স্টে জিডিপি ব্রাঞ্চে নর্মালি অ্যাপ্লাই করে থাকে, এবং জিডিপি ব্রাঞ্চ থেকে কমিশন হওয়ার পর তারা এয়ারফোর্সে পাইলট হিসেবে কর্মরত থাকে। তো তাদের মেনলি রোল হচ্ছে যে বিভিন্ন ব্রাঞ্চে বা বিভিন্ন তাদেরকে যেসব ট্রান্সপোর্ট জেট বা যেটাই হোক, তারা ওই সব জায়গায় কর্মরত থাকে এবং তারা হচ্ছে মেনলি ফ্লাইংয়ের রিলেটেড যত সব বিষয় তারা হচ্ছে এটা হ্যান্ডেল করে থাকে। অ্যান্ড নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। তো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটা মেনলি দে এনশিওর দ্য অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য মেনটেনেন্স অফ বিএফ এয়ারক্রাফট অ্যান্ড রিলেটেড সিস্টেম। অর্থাৎ এয়ারফোর্সে যেসব প্লেন আছে, অর্থাৎ এই যে যারা জিডিপি ব্রাঞ্চে থেকে যারা হচ্ছে মেনলি এই এয়ারক্রাফটগুলো ফ্লাইং করছে, কাজেই এইসব এয়ারক্রাফটের মেনটেনেন্স বা এইসব রিলেটেড এয়ারক্রাফটের কোনো ইস্যু বলো বা কোনো এয়ারক্রাফটের হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং বলো, এইসব সাইটগুলো হ্যান্ডেল করে থাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, যারা মেনলি হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেই হচ্ছে এই এয়ারক্রাফট মেনটেনেন্সের কাজটা করে থাকে। দেন আমরা যদি বলি এটা হচ্ছে এটিসি অর এডিডাব্লিউসি ব্রাঞ্চ। এই দুইটা ব্রাঞ্চ হচ্ছে মেনলি যখন তুমি হচ্ছে এয়ারফোর্সে অ্যাপ্লাই করার সময় যখন হচ্ছে তুমি সিলেক্ট করবা, তখন হচ্ছে হয় এটিসি নাহলে এডিডাব্লিউসি, তুমি দুইটা একসাথেই সিলেক্ট করবা। কিন্তু পরবর্তীতে যখন তুমি হচ্ছে এয়ারফোর্সে জয়েন দিবা, ওখানকার অথরিটি হচ্ছে তোমাকে পরে আলাদা আলাদাভাবে তুমি কোন ব্রাঞ্চে যাবা এটা তোমাকে ভাগ করে দেবে। বাট ফার্স্ট ইনিশিয়ালি যখন তুমি অ্যাপ্লাই করবা, তুমি নর্মালি এই দুইটা ব্রাঞ্চে একসাথেই অ্যাপ্লাই করা হয়ে থাকে। সো এটিসি বলতে কি বোঝায়? এটিসি বলতে বোঝায় এয়ার ট্রাফিক কন্ট্রোলার। অর্থাৎ একটা এয়ারক্রাফট যখন হচ্ছে আকাশে উঠছে, অবশ্যই আমরা যেরকম নর্মাল ড্রাইভিং করি বা কার ড্রাইভিং করি, অবশ্যই আমরা রোড দেখে ড্রাইভিং করি, বাট একটা এয়ারক্রাফট যখন আকাশে উঠছে সে আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছে না, কাজেই সে কোন দিকে বা কোন রুটে আগাবে বা কোন দিকে আগানোর পরে হচ্ছে বা কোন ওয়েতে সে আগাবে, এটা হচ্ছে
তাকে ডিরেকশন দেওয়ার যে দায়িত্বটা করে থাকে সেটা হচ্ছে এটিসি, অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলার। অর্থাৎ এখানে হচ্ছে তারা এই এটিসির হচ্ছে ডিরেকশনের মাধ্যমেই মেইনলি হচ্ছে এই প্লেনগুলো হচ্ছে আকাশের মাধ্যমে তাদের ফ্লাইট কন্ডাক্ট করে থাকে। সো এয়ার ট্রাফিক যে ইন এয়ার ট্রাফিক কন্ট্রোলিং ব্রাঞ্চ ইউ গেট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক অ্যাজ এ এয়ার ট্রাফিক কন্ট্রোলার। দেন নেক্সট আমরা যদি বলি এডিডব্লিউসি, এডিডব্লিউসি মানে বোঝাচ্ছে এয়ার ডিফেন্স ওয়েপেন কন্ট্রোল ব্রাঞ্চ। অর্থাৎ এয়ার ডিফেন্স এই ব্রাঞ্চটা নর্মালি শুধুমাত্র এয়ারফোর্সের ক্ষেত্রেই হয়ে থাকে। কজ যখন হচ্ছে তোমার একটা এরিয়ার অ্যাটমসফিয়ার অথবা আমাদের দেশের অ্যাটমসফিয়ারে যখন হচ্ছে কোনো বাইরের কোনো এয়ারক্রাফট বলো বা আনঅথরাইজড কোনো এয়ারক্রাফট আসবে, তখন হচ্ছে এই জিনিসটা ডিটেক্ট করার দায়িত্ব হচ্ছে এডিডব্লিউসি, অর্থাৎ এয়ার ডিফেন্স ওয়েপেন কন্ট্রোল। ইভেন ধরো কোনো একটা কান্ট্রি থেকে বর্তমান সময়ে যেগুলো আমরা দেখতে পাই যে অনেক সময় বিভিন্ন কান্ট্রিতে ধরেন মিসাইলের মাধ্যমে যুদ্ধ হয় বা অনেক আক্রমণ হয়, সো এই জিনিসটা মেনলি প্রতিহত করা অ্যান্ড এটা সম্পর্কে আগে থেকে অবগত করা, এই সব কাজটাকে মেনলি করে থাকে এডিডব্লিউসি। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট ইয়াতে যাই। নেক্সট হচ্ছে লজিস্টিক ব্রাঞ্চ। সো লজিস্টিক ব্রাঞ্চ কী করে থাকে? দিস ব্রাঞ্চ ম্যানেজেস দ্য সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক্যাল সাপোর্ট। অর্থাৎ এয়ারফোর্সের যত লজিস্টিক্যাল সাপোর্ট আছে সেই জিনিসটা হচ্ছে মেনলি হ্যান্ডেল করে থাকে লজিস্টিক ব্রাঞ্চ। অর্থাৎ তোমাকে যদি আমি আরেকটু ডিসক্রাইব করি, যে ধরো তুমি হচ্ছে একটা স্কুলে হচ্ছে এখন আছো, এই স্কুলের মধ্যে অবশ্যই তোমার স্কুলে হচ্ছে এই স্কুলে তোমার বসার জন্য যে বেঞ্চ আছে বা তোমার পড়ালেখা করার জন্য যে চক থেকে বোর্ড থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং, এই জিনিসটা অর্থাৎ এটা ঠিকমতো প্রোভাইডেড হচ্ছে কিনা, এটা প্রোভাইডেড করার জন্য যেরকম একটা অথরিটি থাকে তেমনি এই ফুল এয়ারফোর্সে। অর্থাৎ ওখানে তুমি থাকছো, তোমার খাওয়া দাওয়ার চাল ডাল থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং, সব জায়গায় কীভাবে কেমন সাপ্লাই হচ্ছে, সব জায়গায় ডিমান্ড ফুলফিল হচ্ছে কিনা, সব জায়গায় সাপ্লাই চেইন ঠিক আছে কিনা, এই জিনিসটা মেনলি কন্ট্রোল করে থাকে হচ্ছে লজিস্টিক ব্রাঞ্চ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা যদি আরেকটা ব্রাঞ্চ হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্স ব্রাঞ্চ। ফাইন্যান্স দেখেই বুঝতে পারছো এটা নিশ্চয়ই বিজনেস রিলেটেড কোনো একটা ব্রাঞ্চ। হ্যাঁ, অবভিয়াসলি এয়ারফোর্সের যত ফাইন্যান্সিয়াল অপারেশনস ইনক্লুডিং বাজেটিং, পেরোল, অডিটিং, তারপরে হচ্ছে প্রকিউরমেন্ট, দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এভরি সিঙ্গেল থিং, অর্থাৎ ফাইন্যান্সিয়াল প্রত্যেকটা দিক এয়ারফোর্সের ধরো প্রত্যেকটা খাতে প্রত্যেকটা বিষয়ে মাসিকভাবে বা বাৎসরিকভাবে কেমন খরচ হচ্ছে, আপ ডাউন, প্রত্যেকটা জিনিস মেইনলি হ্যান্ডেল করে থাকে ফাইন্যান্স ব্রাঞ্চ। অ্যান্ড এই ফাইন্যান্স ব্রাঞ্চে মেইনলি হচ্ছে তোমরা যারা হচ্ছে বিজনেস স্টাডিজ নিয়ে পড়েছো তারা হচ্ছে এই ফাইন্যান্স ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারো, কজ এর মাধ্যমে তোমরা যে সাবজেক্ট রিলেটেড ব্রাঞ্চটা তোমরা এটা সিলেক্ট করতে পারো। দেন হচ্ছে অ্যাডমিন ব্রাঞ্চ হচ্ছে মেইনলি যত সব হচ্ছে হ্যান্ডেলস পার্সোনাল ম্যানেজমেন্ট, ওয়েলফেয়ার সার্ভিসেস, দেন ইভেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ। অর্থাৎ এয়ারফোর্সের যত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো হ্যান্ডেল করার দায়িত্ব হচ্ছে এই অ্যাডমিন ব্রাঞ্চের। সো লেটস টক অ্যাবাউট দ্য এডুকেশনাল রিকোয়ারমেন্ট, রাইট? তো তোমরা যারা হচ্ছে এখন এয়ারফোর্স থেকে তোমরা যারা হচ্ছে এইচএসসি কমপ্লিট করছো অথবা তোমরা এইচএসসি অলমোস্ট তোমাদের শেষ হবে, তো তোমরা সবাই অবশ্যই ভাবছো যে ভাই আমি কি এইচএসসির আগে কমপ্লিট করবো, আমরা কি এইচএসসির আগে অ্যাপ্লাই করবো নাকি এইচএসসির পরে অ্যাপ্লাই করবো, বা আমার হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন বা আমার হচ্ছে সিজিপিএ মানে আমার হচ্ছে যে জিপিএ বা আমার যেসব রেজাল্ট এটার ভিত্তিতে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। ওয়েল, এই বিষয়টা সম্পর্কে আমি হচ্ছে এখন তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে যখন হচ্ছে এয়ারফোর্সে অ্যাপ্লাই করবে, আর্মির ক্ষেত্রে যেরকম হচ্ছে কোরটা পরে সিলেক্টেড হয়, বাট এয়ারফোর্সের ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে ব্রাঞ্চটা আগে সিলেক্ট করতে হবে। আগে কেন সিলেক্ট করতে হবে? কজ তোমার হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তুমি একটা ব্রাঞ্চে অ্যাপ্লাই করবে, প্লাস তুমি যদি বিজনেসের স্টুডেন্ট হও তাহলে তুমি হচ্ছে একটা ব্রাঞ্চে অ্যাপ্লাই করবে, রাইট? সো এই প্লাস হচ্ছে আবার ধরো তুমি যখন জিডিপিতে অ্যাপ্লাই করবা তোমার কিছু মেডিকেল ফিটনেসের কিছু বিষয় আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে, প্লাস অন্যান্য বিষয়। সো এইসব বিষয়গুলো হচ্ছে তোমাকে যখন তুমি এয়ারফোর্সে অ্যাপ্লাই করবা তোমাকে এগুলো আগে থেকেই সিলেক্ট করতে হবে। অ্যান্ড এয়ারফোর্সের যে অথরিটি আছে তারা হচ্ছে এই মেডিকেল বোর্ড, তাদের মেডিকেল হচ্ছে যে ফাইনাল মেডিকেল টেস্টের মাধ্যমে তুমি যদি সব কিছুতে এলিজিবল হও তাহলে তোমাকে হচ্ছে ওই অনুসারে তোমাকে ব্রাঞ্চ সিলেকশন অনুসারে তোমাকে সিলেক্ট করা হবে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথাটা হচ্ছে ফার্স্টে দেখি। তো জিডিপি ব্রাঞ্চ অর্থাৎ পাইলট ব্রাঞ্চে অ্যাপ্লাই করার জন্য তোমাকে হচ্ছে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে। তার মানে কি বিজ্ঞান শাখা থেকে তুমি যদি মিনিমাম 4.50 নিয়ে বের হও
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এই দুইটা এক্সামেই বোর্ড এক্সামে যদি তুমি 4.50 উভয় বা এর উপরে নিয়ে বের হও দেন ইউ আর এলিজিবল, অর্থাৎ তুমি অ্যাপ্লাই করতে পারবে এয়ারফোর্সের জন্য। অ্যান্ড অবশ্যই ফর জিডিপি ব্রাঞ্চ যেহেতু তুমি পাইলট হবা, অ্যান্ড অবশ্যই তোমাকে সায়েন্স রিলেটেড স্পেশালি দ্য লজ অফ ফিজিক্স অ্যান্ড ম্যাথ এগুলো সম্পর্কে অবশ্যই তোমাকে ধারণা থাকতে হবে। এই জন্য জিডিপি ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাকে অবশ্যই পদার্থ এবং গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং যে গণিত আছে এটাকে তোমাকে হচ্ছে উভয় পরীক্ষায় হচ্ছে অ্যাটলিস্ট তোমাকে মিনিমাম এ গ্রেড পেতে হবে। এবং আমরা যদি এবার যদি জিডিপি ব্রাঞ্চের ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম অর্থাৎ ও লেভেল বা এ লেভেলের কথা বলি, তাহলে ও লেভেলে হচ্ছে পদার্থ এবং গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি, অর্থাৎ ও লেভেলের ক্ষেত্রে তোমাকে হচ্ছে পদার্থ এবং গণিত এই দুইটি সহ কমপক্ষে 5টি বিষয়ে হচ্ছে গ্রেড বি পেতে হবে। এবং এ লেভেলের ক্ষেত্রে পদার্থ এবং গণিতের ক্ষেত্রে ন্যূনতম লেটার গ্রেড বি পেতে হবে। আই হোপ তোমরা এটি সম্পর্কে ক্লিয়ার হয়েছো যে যখন যারা এসএসসি এইচএসসি কমপ্লিট করেছো বা বাংলা ভার্সনে তাদের ক্ষেত্রে কি মেনটেন করতে হবে, এবং যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের ক্ষেত্রে কোনটা মেনটেন করতে হবে। এবার যদি আমরা লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি এবং মেট্রোলজি এগুলোর কথা বলি, সেই ক্ষেত্রে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ সেই 4.50 পেতে হবে এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ পেতে হবে। এবং আমরা যদি ইংলিশ মিডিয়ামের কথা বলি তাহলে ও লেভেলে পদার্থ এবং গণিত সহ কমপক্ষে সেম 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এ লেভেলের ক্ষেত্রে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি পেতে হবে। এবং আমরা যদি এবার অ্যাডমিন ব্রাঞ্চের কথা বলি, অ্যাডমিন ব্রাঞ্চের ক্ষেত্রে উভয় পরীক্ষার ক্ষেত্রে যে কোনো শাখায় ন্যূনতম 4.50, এবং যখন হচ্ছে আমরা ইংলিশ মিডিয়ামের কথা বলবো সেই ক্ষেত্রে ও লেভেলে কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এ লেভেলের ক্ষেত্রে 2টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। তার মানে তুমি নিশ্চয়ই এখানে খেয়াল করছো যে অ্যাডমিন ব্রাঞ্চের ক্ষেত্রে এক্ষেত্রে তোমার হচ্ছে যেখানে হচ্ছে জিডিপি বলো, ইঞ্জিনিয়ারিং বলো বা লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসির কথা বলো, সেখানে হচ্ছে পদার্থবিজ্ঞান এবং গণিত এই দুইটা বিষয়কে যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেখানে অ্যাডমিন ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু পদার্থবিজ্ঞান অথবা গণিত এই দুইটি সাবজেক্ট প্রাধান্য পাচ্ছে না। অর্থাৎ তুমি যদি দুইটি মিলেই হচ্ছে 4.50 পাও তাহলেও হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট ফিল আপ হচ্ছে। তেমনি ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রেও দুইটিতে যদি গ্রেড 5টি সাবজেক্টে, যেমন ও লেভেলে 5টি সাবজেক্টে গ্রেড বি এবং এ লেভেলে যদি 2টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি পাও তাহলে হচ্ছে তোমার হচ্ছে যে রিকোয়ারমেন্টটা তুমি সেটা ফিল আপ করতে পারছো। এবার আমরা আসি ফাইন্যান্সের বিষয়। এখন ফাইন্যান্সের ক্ষেত্রে আমি যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে যারা হচ্ছে বিজনেস স্টাডিজ নিয়ে মেইনলি পড়াশোনা কমপ্লিট করেছো এসএসসি এবং এইচএসসিতে, তো তাদের জন্য হচ্ছে মেইনলি ফাইন্যান্স ব্রাঞ্চটা। তো এই ফাইন্যান্স ব্রাঞ্চের ক্ষেত্রে তোমরা হচ্ছে উভয় পরীক্ষায় অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে ব্যবসায়ী শিক্ষা শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় হিসাব বিজ্ঞানের ন্যূনতম লেটার গ্রেড এ। তার মানে তোমরা যদি এসএসসি এবং এইচএসসি মিলে হচ্ছে ব্যবসা শিক্ষা শাখায় হচ্ছে মিনিমাম দুইটা মিলে 4.50 পাও তাহলে হচ্ছে রিকোয়ারমেন্ট ফিল আপ হচ্ছে। এর পাশাপাশি তোমরা যদি হিসাব বিজ্ঞানে অবশ্যই ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে, ন্যূনতম। এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে যে হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ থাকে। এবার যদি আমরা ও লেভেল এবং এ লেভেলের কথা বলি তাহলে হচ্ছে ও লেভেলে হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয়, অর্থাৎ আগের ক্ষেত্রে আমরা যেরকম সায়েন্সের সাবজেক্টগুলো দেখেছি, এই ক্ষেত্রে যখন তুমি হচ্ছে ফিন্যান্স ব্রাঞ্চে অ্যাপ্লাই করছো সেই ক্ষেত্রে হচ্ছে হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এ লেভেলের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। তো আশা করি তোমরা হচ্ছে এয়ারফোর্সে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে এডুকেশনাল রিকোয়ারমেন্টটা এটা সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। এবার আসি আদার যেসব রিকোয়ারমেন্ট তোমাদের ক্ষেত্রে এখানে দেখা হবে। সো ফার্স্ট অফ অল তোমাকে অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হতে হবে। তার মানে বাংলাদেশে তোমার জন্ম বাংলাদেশে বা তোমার হচ্ছে এই দেশেই হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট সব কিছু মিলিয়ে তোমাকে বাংলাদেশের যখন নাগরিকত্ব থাকবে সেই ক্ষেত্রেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। বৈবাহিক অবস্থা
অবশ্যই যখন হচ্ছে তুমি লং কোর্সে অ্যাপ্লাই করছো তোমাকে অবশ্যই অবিবাহিত হতে হবে, অর্থাৎ বিপত্নিক, বিধবা, বিবাহ বা বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত এরকম কোনো জিনিস হচ্ছে হওয়া যাবে না, তোমাকে অবিবাহিত হতে হবে। এবার যদি আমরা বয়সের হিসাবটা বলি, তোমরা এই বয়সের হিসাবটা তোমরা অবশ্যই মনোযোগ দিবে, বিকজ অনেকেই এই বয়সের দিকটা সম্পর্কে কনসার্ন বা বয়সের বিষয়টা সম্পর্কে জানে না যে কত বয়স থেকে কত বয়সের মধ্যে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা। সো বয়সের ক্ষেত্রে তোমাকে হচ্ছে 16 বছর 6 মাস হতে 22 বছর, অর্থাৎ 22 বছরের মধ্যে হচ্ছে তোমাকে তোমার অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে হচ্ছে যেমন আমি যদি এখানে তোমাকে দেখাই তাহলে একটা জিনিস খেয়াল করো যে এখানে হচ্ছে একটা তারিখ দেওয়া আছে, সেটা হচ্ছে 23 জুন 2025। অর্থাৎ এখানে যেমন আমি হচ্ছে এটা একটা সার্কুলার থেকে মেইনলি নেওয়া, তার মানে হচ্ছে তোমার হচ্ছে এয়ারফোর্সে জয়নিং, মানে তুমি যে কোর্সে অ্যাপ্লাই করছো তো সেই কোর্সের একটা জয়নিং ডেট থাকে। সো এই জয়নিং ডেটের মধ্যে, এই জয়নিং ডেট পর্যন্ত যদি তুমি দেখতে পাও তোমার বার্থ সার্টিফিকেট অনুসারে তোমার বয়স 16 বছর 6 মাস থেকে 22 বছরের মধ্যে হয়, দেন ইউ আর এলিজিবল, তার মানে তুমি হচ্ছে তখন অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই ক্ষেত্রে তোমার অসুবিধা হবে না। বাট সামহাও তোমার বয়স যদি নর্মালি 16 বছরের নিচে হয় না, বাট তোমার বয়স যদি সামহাও 22 বছরের উপরে হয়ে যায় অ্যাকর্ডিং টু বার্থ সার্টিফিকেট, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আসলে তোমার অ্যাপ্লাই করার সুযোগটা থাকছে না। এবার যদি আমরা হচ্ছে হাইটের কথা বলি, তোমরা যারা হচ্ছে হাইট নিয়েও, এই পার্টটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট, কজ তোমরা হচ্ছে অনেকেই হাইট নিয়ে, তারপরে হচ্ছে বয়স, এগুলো নিয়ে কনসার্ন। তো আমরা যদি ছেলেদের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হাইটের বিষয় বলি, সেই ক্ষেত্রে পুরুষ প্রার্থী কমপক্ষে হচ্ছে 64 ইঞ্চি। এখন যদি আমরা 64 ইঞ্চির কথা বলি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি এর মধ্যে হও তার সেই ক্ষেত্রে হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবে। 64 ইঞ্চি এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, এর চেয়ে বেশি হলে অবশ্যই কোনো অসুবিধা হবে না। আবার সেম বুকের মাপের ক্ষেত্রে কমপক্ষে হচ্ছে 32 ইঞ্চি, অর্থাৎ 32 ইঞ্চি বা এর যদি কিছুটা উপরে হয়, বাট অনেক এক্সেসও হওয়া যাবে না, 32 হচ্ছে কমপক্ষে হওয়া লাগবে এর মধ্যে। এবং যখন অর্থাৎ তুমি যখন ইনহেল করবা আবার তখন তোমার বুকের প্রসারণ হবে, সেই ক্ষেত্রে প্রসারণটা হচ্ছে 2 ইঞ্চি, অর্থাৎ মানে 32 থেকে 34 বা এর আশেপাশে যদি হয় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে অসুবিধা হবে না। এবং ছেলেদের হাইটের ক্ষেত্রে এটা হচ্ছে 64 ইঞ্চি। এখন আমরা যদি মহিলা প্রার্থীর কথা বলি, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের কথা বলি, তাহলে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেম হচ্ছে জিডিপি ব্রাঞ্চে কমপক্ষে হচ্ছে 64 ইঞ্চি এবং অন্যান্য, অর্থাৎ যখন হচ্ছে ফিমেল ক্যাডেট জিডিপি ব্রাঞ্চে অ্যাপ্লাই করছে সেই ক্ষেত্রে তাদের মিনিমাম হাইট হওয়া লাগবে 64 ইঞ্চি। আমরা যদি জিডিপি ব্রাঞ্চের কথা বাদ দিই, এছাড়া হচ্ছে অন্য যত সকল ব্রাঞ্চ আছে ওই সকল ব্রাঞ্চে হচ্ছে তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 62 ইঞ্চি। তার মানে নিশ্চয়ই যারা তোমরা এখানে ফিমেল ক্যান্ডিডেট আছো বা যারা চাচ্ছ যে এয়ারফোর্সে তোমরা জিডিপি অর্থাৎ পাইলট ব্রাঞ্চে অ্যাপ্লাই করবে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবা যে তোমাকে হচ্ছে যখন তুমি জিডিপি ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে চাচ্ছ তোমার হাইট মিনিমাম হচ্ছে 64 ইঞ্চ হওয়া লাগবে। 64 ইঞ্চির নিচে হলে তুমি আসলে জিডিপি ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারবে না। সেই ক্ষেত্রে তুমি যদি 62 ইঞ্চির মধ্যে হও সেই ক্ষেত্রে অন্যান্য সকল ব্রাঞ্চ, ইঞ্জিনিয়ারিং বলো, এটিসি এডিডাব্লিউসি বলো, লজিস্টিক্স বলো, অ্যাডমিন বলো, সব কিছুতেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। বাট জিডিপি ব্রাঞ্চের ক্ষেত্রে 64টা ম্যান্ডেটরি ফর ফিমেল ক্যান্ডিডেটস। অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে কমপক্ষে 28 ইঞ্চ আর প্রসারণ হচ্ছে 2 ইঞ্চ। এবং ওজনের কথা যদি আমরা বলি, আসলে ওজন সম্পর্কে হচ্ছে এখানে কোনো স্পেসিফিক কোনো দেওয়া নেই, কারণ এক একজনের ওয়েট বা এক একজনের হাইট এক এক রকম। তো কাজেই তোমরা অবশ্যই বিএমআই যে বিষয়টা সম্পর্কে অবগত, কাজেই তোমরা তোমাদের ওয়েট এবং হাইটের হিসাবে হচ্ছে বিএমআইটা মেপে নিবে। তোমরা যদি লক্ষ্য করো যে তোমাদের বিএমআই হচ্ছে আদর্শ মানটার ভিতরেই আছে, তাহলে দেন ইউ আর ফিট ইন কেস অফ ওয়েট। বাট তোমার যদি দেখো যে বিএমআই প্রয়োজনের তুলনায় কম, একটা আদর্শ মানের চেয়ে কম অথবা বেশি, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ওয়েট গেইন অথবা ওয়েট লস করতে হবে। এবার আমরা যদি চোখের কথা বলি, চোখের বিষয়টা অবভিয়াসলি ইন কেস অফ এয়ারফোর্স একটা অবশ্যই ইম্পর্ট্যান্ট পার্ট, বিকজ
যখন তুমি জিডিপিতে অ্যাপ্লাই করছো বা অন্যান্য ব্রাঞ্চের ক্ষেত্রে এখানে আই ফিটনেসের বিষয়টা অনেক ম্যান্ডেটরি একটা পার্ট, অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যান্ড তোমরা অনেকেই বলো যে আমার হচ্ছে এই আমার চোখের পাওয়ার এত বা আমার গ্লাসের পাওয়ার এত বা এত, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না, বা আমার আইয়ের পাওয়ার হচ্ছে এত, অ্যাপ্লাই করতে পারবো কি না। সো এই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সো এখানে দেখো, যদি আমরা হচ্ছে চোখের দৃষ্টিকোণের কথা বলি, জিডিপি ব্রাঞ্চের জন্য তোমাকে 6/6 থাকতে হবে, অর্থাৎ তোমার কোনো আই ইস্যুস থাকা যাবে না। এখন যদি 6/6 কেন থাকতে হবে, অবভিয়াসলি তুমি হচ্ছে একজন, যদি জিডিপি ব্রাঞ্চ হয় অবশ্যই তুমি একজন পাইলট হবা। অ্যান্ড তুমি যদি খেয়াল করে থাকো বা কোনো মুভিজ বলো যেখানেই দেখে থাকো, তো একটা পাইলটের সামনে তার ককপিটে হচ্ছে অনেক কিছু থাকে কন্ট্রোল করার জন্য, বা প্লাস তাকে হচ্ছে সব কিছুর একটা ক্লিয়ার ভিউ থাকতে হয়। কাজেই তুমি যদি আসলে সেই ক্ষেত্রে আসলে যদি তোমার চোখে আইজ পাওয়ার যদি 6/6 না হয়, সেই ক্ষেত্রে আসলে একটা ফ্লাইং করা খুবই টাফ একটা ব্যাপার। অ্যান্ড স্পেশালি অ্যাজ ইউ আর জয়নিং এয়ারফোর্স, তো অবভিয়াসলি অ্যাজ ইউ উইল বি ফ্লাইং এ মিলিটারি এয়ারক্রাফট, রাইট? সো এই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা ম্যান্ডেটরি হতে হবে। অর্থাৎ তোমার যদি আইভিউ বা তোমার যদি আই পাওয়ার 6/6 হয়, দেন তুমি হচ্ছে জিডিপি ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারবা। বাট তুমি যদি চশমা ইউজ করে থাকো বা তোমার আই পাওয়ার যদি 6/6 না হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার জিডিপি বাদে তোমার অন্য যেসব ব্রাঞ্চ আছে ওখানে অ্যাপ্লাই করতে পারো। যেমন এটিসি এবং এডিডাব্লিউসির ক্ষেত্রে হচ্ছে 6/12, এক্ষেত্রে জিডিপির যে রিকোয়ারমেন্টটা ওটা দরকার হচ্ছে না। কাজেই আবার যদি আমরা লজিস্টিক, অ্যাডমিন, ফিনান্স এবং মেট্রোলজির কথা বলি, সেই ক্ষেত্রে 6/60। কাজেই তোমরা যারা হচ্ছে অলরেডি গ্লাসেস ইউজ করো তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে যে যারা জিডিপিতে অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে 6/6 তোমাদের ওই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারছো না। বাট তোমার আই পাওয়ার যদি খুব বেশি না হয়, সেক্ষেত্রে তুমি এটিসি এডিডাব্লিউসি অ্যাপ্লাই করতে পারবা 6/12। আর যদি লজিস্টিক্স, অ্যাডমিন, ফিন্যান্স বা মেট্রোলজিতে অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে 6/60 হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে সো এর বাইরেও আমরা আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা সম্পর্কে জাস্ট আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। অর্থাৎ তুমি যদি সেনা, নৌ বা বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা স্বেচ্ছায় অবসরিত বা স্বেচ্ছায় অবসর, অর্থাৎ তুমি প্রিভিয়াসলি যদি অলরেডি থেকে থাকো কোনো কারণে হচ্ছে তুমি ধরো বরখাস্ত বা স্বেচ্ছায়, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া হচ্ছে আইএসএসবি, অর্থাৎ আইএসএসবি পরীক্ষায় অলরেডি যদি তুমি 2বার স্ক্রিনড আউট হয়ে থাকো অথবা 2বারই রেড কার্ড পেয়ে থাকো, সেই ক্ষেত্রেও তুমি হচ্ছে আবার অ্যাপ্লাই করতে পারবে না। এইসব রিকোয়ারমেন্টগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। প্লাস হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ তোমার যদি এমন কোনো কিছু থাকে যেটার জন্য হচ্ছে ধরো তোমার বিরুদ্ধে কোনো মামলা বা এইসব বিষয়ে, তাহলে হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সিএমবি অর্থাৎ সেন্ট্রাল মেডিকেল বোর্ড, যেটা হচ্ছে এয়ারফোর্সের মেডিকেল বোর্ডটা, এই এয়ারফোর্স মেডিকেল বোর্ড কর্তৃক যদি তুমি প্রিভিয়াসলি আনফিট হয়ে থাকো, অর্থাৎ তুমি একবার অ্যাপ্লাই করে যদি সামহাও আনফিট হয়ে থাকো, সেই ক্ষেত্রে তুমি আবার অ্যাপ্লাই করতে পারবে না। তেমনি হচ্ছে প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক, অর্থাৎ তোমার বয়স যদি 18 বছর হওয়ার পূর্বে তোমরা যারা লেসিক করেছো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তোমার যদি চোখে কেউ লেসিক করিয়েও থাকো, সেই ক্ষেত্রে 18 বছর পরে করতে হবে, এর আগে করে থাকলে আসলে এই ক্ষেত্রে তোমাকে অ্যাকসেপ্ট করা হবে না। 18 বছর পর বয়সে লেসিক করা হলে লেসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য 1 বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম 6 বছর। অর্থাৎ এই বিষয়টা যদি আমি তোমাদেরকে বোঝাই, তুমি যদি ধরো সামহাও 18 বছরের পর লেসিক করিয়েছো, তাহলে 18 বছর পর লেসিক করিয়ে থাকলে তুমি যদি জিডিপিতে অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে তোমার লেসিক করানোর এবং অ্যাপ্লাই করার ডেটের মধ্যে মিনিমাম 1 বছর পার্থক্য থাকতে হবে। অ্যান্ড যদি অন্য কোনো শাখায় অ্যাপ্লাই করে থাকো, সেই ক্ষেত্রে 6 মাস থাকতে হবে। অর্থাৎ এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এবার হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে আমাদের হচ্ছে এটা যে হচ্ছে ব্রাঞ্চেস এবং হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো জানা দরকার, এগুলো সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি। এবার হচ্ছে আমরা যে এয়ারফোর্সের যে সিলেকশন প্রসেসের যে স্টেজেসগুলো, এটা সম্পর্কে হচ্ছে একটা আমরা আইডিয়া নিব। তো সবার ফার্স্টে হচ্ছে হয় প্রিলিমিনারি রিটেন, অর্থাৎ তুমি যখন এয়ারফোর্সে অ্যাপ্লাই করবে, ফার্স্ট অফ অল তোমাকে হচ্ছে একটা রিটেন এক্সাম দিতে হবে। এই রিটেন এক্সাম হচ্ছে নর্মালি হচ্ছে যে এয়ারফোর্সের হচ্ছে যে ইনফরমেশন অ্যান্ড সিলেকশন সেন্টার বা ঢাকায়, ওখানেই হয়ে থাকে এই রিটেন এক্সামে। এবং অবশ্যই তোমাকে পরের ধাপে যাওয়ার জন্য এই ফার্স্ট ধাপগুলা পার করে যেতে হবে। তো তুমি যখন হচ্ছে প্রিলিমিনারি রিটেনে ফার্স্টে হচ্ছে টিকে যাবা, প্রিলিমিনারি রিটেনে টিকার পরপরই তোমাকে হচ্ছে একটা
প্রিলিমিনারি মেডিকেল হবে, অর্থাৎ প্রাইমারি মেডিকেল। অর্থাৎ যেমন এইসব বিষয় হচ্ছে ধরো তোমার যদি নখ নিচ থাকে, বা তুমি ধরো হচ্ছে যদি হাত বা পা ঘামানোর প্রবলেম থাকে, বা যেই সব বা শরীরে যদি কোনো ধরনের হচ্ছে বড় ধরনের অপারেশন হয়ে থাকে, বা এরকম কিছু যদি মেজর টাইপ যেগুলো হচ্ছে বাইরের দিক থেকে ভিজিবল, এগুলো হচ্ছে ওখানকার যে এয়ারফোর্সের যে মেডিকেল অফিসাররা আছে ওরা হচ্ছে প্রাইমারি মেডিকেলের ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে দেখে থাকে। সেই ক্ষেত্রে তারা হচ্ছে তোমার প্রবলেম যদি কোনো এরকম টাইপের কোনো প্রবলেম থেকে থাকে, ওগুলার উপর বেসিস করে কি ডিসিশন নেয় যে তুমি কি হচ্ছে পরবর্তী ধাপগুলোর জন্য তুমি এগোতে পারবা কি পারবা না। তো এরপরে হচ্ছে যখন তুমি হচ্ছে প্রাইমারি মেডিকেলে হচ্ছে টিকে যাবা, ওই দিনই হচ্ছে তোমার হচ্ছে আরেকটা এক্সাম হবে, সেটা হচ্ছে প্রিলিমিনারি ভাইভা। তো এই প্রিলিমিনারি ভাইভাটা হচ্ছে মেইনলি হচ্ছে 5 থেকে 10 মিনিটের জন্য, বা ডিপেন্ড করে এরকম হয়ে থাকে, যেটা হচ্ছে সেম দিন, অর্থাৎ তুমি যেদিন হচ্ছে প্রাইমারি মেডিকেলে হচ্ছে সিলেক্টেড হয়ে যাচ্ছ, যারা হচ্ছে প্রাইমারি মেডিকেলে কোনো একটা মেডিকেল ইস্যুসের কারণে বাদ পড়ে যায়, তারা হচ্ছে পরবর্তীতে প্রাইমারি মেডিকেলে হচ্ছে বা প্রিলিমিনারি ভাইভাটা ওটা হচ্ছে অ্যাটেন্ড করতে পারে না। বাট তুমি যদি প্রিলিমিনারি মেডিকেলে সিলেক্টেড হয়ে যাও, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর, দেন ইউ উইল বি এলিজিবল ফর হচ্ছে প্রিলিমিনারি ভাইভা। তো এই ভাইভাটা নর্মালি হচ্ছে 5 থেকে 10 মিনিটের হয়ে থাকে। অ্যান্ড যেটা সম্পর্কে হচ্ছে আমরা পরবর্তীতে আমরা হচ্ছে একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। সো ওই কোর্সে হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা স্টেজ সম্পর্কে, প্রত্যেকটা হচ্ছে মানে কোন স্টেজে তোমাদের যেসব ডিরেকশন দেওয়া বা তোমাদের যেসব সম্পর্কে আইডিয়া দেওয়া, এটা আমরা তোমাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। অ্যান্ড এই প্রাইমারি ভাইভাটা হচ্ছে হওয়ার পরে যদি তুমি সিলেক্টেড হয়ে যাও, দেন ইউ গেট দ্য চান্স টু বি ইন আইএসএসবি। অর্থাৎ তোমাকে যে 4 দিনের, তোমরা অবশ্যই অনেকে আইএসএসবি সম্পর্কে জানো, অর্থাৎ আইএসএসবি বোর্ডে 4 দিন থেকে যে একটা এক্সাম দিতে হয়, ওই এক্সামটার জন্য তোমাদেরকে হচ্ছে সিলেক্টেড করা হবে। অ্যান্ড অবশ্যই আইএসএসবির বিষয়টা পার্টটা আমি এই ক্লাসে হচ্ছে আমি ইলাবোরেট করবো না। অ্যান্ড আইএসএসবিতে যারা সিলেক্টেড হয় তারা তো অবশ্যই গ্রিন কার্ড পায়, অ্যান্ড যারা সিলেক্টেড হয় না তারা রেড কার্ড পায়, অ্যান্ড যারা গ্রিন কার্ড পেয়ে সিলেক্টেড হয় তারা হচ্ছে পরবর্তী ধাপগুলোর জন্য হচ্ছে আগায়। অ্যান্ড পরবর্তী ধাপটা হচ্ছে ফাইনাল মেডিকেল টেস্ট। এই ফাইনাল মেডিকেল টেস্টটা নর্মালি সিএমবি অর্থাৎ সেন্ট্রাল মেডিকেল বোর্ডটা নিয়ে থাকে। অর্থাৎ তোমার যে প্রাইমারি মেডিকেলটা ওটার তুলনায় হচ্ছে এই ফাইনাল মেডিকেল টেস্টটা হচ্ছে অনেক মানে আরও বিস্তৃতভাবে হয়ে থাকে। তোমার হচ্ছে শরীরে ব্লাড থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং অনেক মানে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় যে তোমার এমন কোনো সমস্যা আছে কিনা বা এমন কোনো মেডিকেল ইস্যু আছে কিনা যেটার জন্য হচ্ছে তুমি সামহাও সামনে যে ট্রেনিং ওইটা কন্টিনিউ করতে পারবে না। অ্যান্ড তুমি যদি ফাইনাল মেডিকেল টেস্টেও হচ্ছে ফিটনেস পেয়ে যাও, ফাইনাল মেডিকেল টেস্টে ফিটনেস পাওয়ার পর সবার শেষে যে ভাইভাটা হয় সেটা হচ্ছে সিএফএসবি ভাইভা। এই সিএফএসবি বলতে কি বোঝায়? ক্যাডেটস ফাইনাল সিলেকশন বোর্ড। অর্থাৎ তোমার লাস্ট অ্যান্ড ফাইনাল ভাইভা হচ্ছে এইটা, যেখানে হচ্ছে যে এই ভাইভাটা হচ্ছে এর হেডকোয়ার্টারে হয়ে থাকে, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট চিফ অফ এয়ার স্টাফ নিজে এই ভাইভাটা নিয়ে থাকে, যেখানে হচ্ছে ইট ইজ মানে একটা নর্মাল ভাইভা। এখানে অনেক ক্ষেত্রে ব্রাঞ্চ চেঞ্জ হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে হচ্ছে অথরিটি একটা ফাইনাল ডিসিশন নেয় যে উইল বি জয়নিং অর নট। অ্যান্ড ফাইনালি তুমি যখন সিএফএসবি ভাইভা কমপ্লিট করো, সিএফএসবি ভাইভা কমপ্লিট করার পর অল দ্য সিলেকশন প্রসেস ইজ ডান। দেন একটা নির্দিষ্ট টাইম পর তোমাকে হচ্ছে তারা হচ্ছে কল দিয়ে, ইফ ইউ গেট সিলেক্টেড, তোমাকে তারা কল দিয়ে হচ্ছে তোমাকে যে জয়নিং লেটারটা ওইটা হচ্ছে তোমাকে ফাইনালি দেওয়া হবে, অ্যান্ড ইউ ক্যান জয়েন ফর এয়ারফোর্স। সো তোমাদেরকে লাস্ট হচ্ছে একটু প্রিলিমিনারি যে রিটেনটা এটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। যারা হচ্ছে জিডিপি ব্রাঞ্চ, ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডাব্লিউসি এবং লজিস্টিক ব্রাঞ্চে অ্যাপ্লাই করছো, অর্থাৎ মেনলি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 3টা ধাপে এক্সাম হবে। প্রত্যেকেরই 3টা ধাপে, কিন্তু এক্ষেত্রে একটু সাবজেক্টটা কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার করে ব্রাঞ্চের ক্ষেত্রে। 3টা ধাপে এক্সাম হবে। ফার্স্ট হচ্ছে আইকিউ, অ্যান্ড এখানে প্রত্যেকটা ধাপে অর্থাৎ তোমার পরবর্তী ধাপে যাওয়ার জন্য তোমাকে ফার্স্ট ধাপে সিলেক্ট হওয়া লাগবে। তো ফার্স্টে তুমি হচ্ছে আইকিউ দিবা। আইকিউ দেওয়ার পর হচ্ছে তুমি যদি আইকিউতে তুমি সিলেক্টেড হও, দেন ইউ ক্যান সিট ফর দ্য ইংলিশ এক্সাম। দেন এই ইংলিশ এক্সামটাও তোমার যদি মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ হয়, অর্থাৎ যারা জিডিপি, ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডাব্লিউসি বা লজিস্টিক ব্রাঞ্চে আসো, দেন তাদের এক্সাম হবে ম্যাথ আর ফিজিক্সের উপর। অ্যান্ড ম্যাথ আর ফিজিক্সেও তুমি যদি করো, দেন ইউ পাস ফর দ্য রিটেন টেস্ট। এবার যদি আমরা অ্যাডমিন ব্রাঞ্চের ক্ষেত্রে বলি, অ্যাডমিন ব্রাঞ্চের ক্ষেত্রেও ফার্স্ট দুইটাকেই সেম, অর্থাৎ আইকিউ জিনিসটাও সেম প্লাস ইংলিশ সেম। বাট যেখানে হচ্ছে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে জিডিপি, ইঞ্জিনিয়ারিং এগুলোতে অ্যাপ্লাই করছো, তারা দিচ্ছে ম্যাথ অ্যান্ড ফিজিক্স। আর সেই ক্ষেত্রে যারা অ্যাডমিন ব্রাঞ্চে অ্যাপ্লাই করছো, সেই ক্ষেত্রে তাদের লাস্ট এক্সামটা হবে জেনারেল নলেজের ওপর, অর্থাৎ তোমাদের এই ক্ষেত্রে জেনারেল নলেজ নিয়ে আইডিয়া জানতে হবে। অ্যান্ড যারা ফাইন্যান্স ব্রাঞ্চে আছো, অর্থাৎ যারা বিজনেস স্টাডিজ থেকে অ্যাপ্লাই করছো, সেই ক্ষেত্রেও
প্রথম দুইটা বিষয় সেম, অর্থাৎ আইকিউ আর ইংলিশ অ্যাজ ইউজুয়াল, বাট তোমাদের যে লাস্ট এক্সামটা হবে অর্থাৎ তিনটা বিষয় যখন তোমরা ফাইনালি সিলেক্টেড হচ্ছ, দেন যে লাস্ট এক্সামের জন্য তোমরা বসবে সেটা হচ্ছে তোমাদের বিজনেস স্টাডিজের ওপর। অর্থাৎ এই টোটাল যতগুলো ব্রাঞ্চ আছে এই সবগুলো ব্রাঞ্চের জন্য তোমাদের এই সাবজেক্টগুলো বা কোন কোন বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া আছে এগুলো আমি প্রোভাইড করেছি। অ্যান্ড আমাদের ইনশাল্লাহ আমাদের যে নেক্সট ভিডিওগুলো বা আমাদের হচ্ছে একটা কোর্স লঞ্চ হবে, ওই কোর্সে হচ্ছে আমাদের হচ্ছে এরকম প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ আইকিউর উপর বেস করে আমরা আলাদা ক্লাসেস প্রোভাইড করব, আলাদা সব আইডিয়া প্রোভাইড করব। সেম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট বলো, এটার জন্য হচ্ছে আমরা আলাদা সব আইডিয়া থেকে শুরু করে সব টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে আমরা হচ্ছে প্রোভাইড করব ইনশাল্লাহ। সো এটাই হচ্ছে আমাদের হচ্ছে যে এয়ারফোর্সের যে একদম বেসিক আইডিয়া বা এয়ারফোর্সের যে ক্ষেত্রে তোমরা যখন অ্যাপ্লাই করছো এটা সম্পর্কে তোমাদের বেসিক যেসব জিনিসগুলো জানা উচিত আমি হচ্ছে তোমাদেরকে এতটুকু পর্যন্তই প্রোভাইড করলাম। আশা করি তোমরা এই ভিডিও আমাদের হচ্ছে এই ক্লাসের মাধ্যমে তোমরা হচ্ছে অ্যাপ্লাই ক্ষেত্রে বা তোমরা যে রিকোয়ারমেন্ট বা তোমাদের যেসব ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এটা সম্পর্কে তোমরা এনাফ আইডিয়া পাচ্ছ। অ্যান্ড তোমরা যে নেক্সট হচ্ছে যে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যে তোমরা অ্যাপ্লাই করবে এটা তোমাদেরকে হেল্প করবে। সো দিস ইজ অল ফ্রম মি। সো এগেইন থ্যাংক ইউ ফ্রম অফিসার ক্যাডেটস এক্স অফিসার ক্যাডেটস তামি নাম্বার 88 বাফা কোর্স। আসসালামু আলাইকুম। তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে সবকিছু লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে কোর্সে এনরোল করতে পারে আমাদের ডেমো ক্লাস দেখে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম।